তো প্রথমেই আমরা টেক্সট নিয়ে আলোচনা করব। টেক্সট কিভাবে লিখতে হয়, কিভাবে অর্গানাইজ করতে হয়, আর টেক্সটের মধ্যে আসলে কি কি আছে এগুলো সব দেখবো আজকে। ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট সবগুলা। তো প্রথমেই টেক্সট লেখার জন্য আপনাকে যেতে হবে টাইপ টুলে। এই হচ্ছে টাইপ টুল, এটাকে নিয়ে জাস্ট ক্লিক করবেন। এরপর লিখলেই লেখা চলে আসবে। এখন এই লেখাটাকে যদি মুভ করতে চান বা অন্য কিছু করতে চান, সরাতে চান, অ্যানিমেশন দিতে চান, তাহলে কি করতে হবে? প্রথমে কার্সারটা উঠাতে হবে। তো সেক্ষেত্রে লেয়ারের উপরে ক্লিক করে দিলে কার্সারটা উঠে যাবে। এবার আপনি সিলেকশন টুলে গিয়ে এটাকে মুভ করতে পারবেন। আর যদি কিবোর্ড থেকে এস্কেপ দেন তাহলে কিন্তু লেখাটা চলে যাবে। তখন আর দেখেন আমি আবার নতুন করে লিখতেছি, এবার এস্কেপ দিলাম, আগে লেখাটা চলে গেছে। তো এস্কেপ দেওয়া যাবে না, জাস্ট আপনি লেয়ার উপরে ক্লিক করলে ওটা ফিক্স হয়ে যাবে। ভাইয়া স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যায় না? কই স্ক্রিন জি তো না, শেয়ার করা। দেখা যাচ্ছে না। হ্যাঁ, আরো কেউ মনে হয় প্রেজেন্ট করতেছে যে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এবার দেখেন তো একটু। না না, না দেখা যাচ্ছে। একই। এখন ঠিক আছে মনে হচ্ছে। না স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। ঠিক আছে, তো আবার টাইপ টুল থেকে শুরু করতেছি। টাইপ টুল নিলাম, ক্লিক করে লেখা শুরু করলাম। তো এটার সাইজ, তারপরে কালার, এরপরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ক্যারেক্টার প্যালেট থেকে এডিট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যালেট। যদি এটা খুঁজে না পান এই ক্যারেক্টার প্যালেটটা, তাহলে উইন্ডো থেকে অন করে নেবেন। অফ করে দিলাম, চলে গেছে এটা। আবার এখান থেকে অন করে নিলাম। তো এই ক্যারেক্টার প্যালেটের মধ্যে বেশ কিছু অপশন আছে, যেমন প্রথমেই হলো ফন্ট। আপনি ডিফারেন্ট স্টাইলের ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ পিসিতে যত ধরনের ফন্ট ইনস্টল করা থাকবে সবগুলো ফন্ট এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, বোল্ড, ইটালিক, হাবিজাবি যা আছে সব এখান থেকে। আর এটা হলো ফন্টের কালার বা টেক্সটের কালার, আপনি এখান থেকে সরাসরি কালার চেঞ্জ করতে পারবেন। তো উপরেরটা হলো ফিল কালার, নিচেরটা হলো স্ট্রোক কালার। আপনার টেক্সটের সাথে স্ট্রোক ব্যবহার করতে পারবেন। এটা উপরে এনে যদি আপনি এখানে কালার দেন অথবা এখানে ক্লিক করেন তাহলে কালার পিকার পাবেন। এবার আপনি কালার অন করে দিলে কালার চলে আসবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন 1 পিক্সেল লেখা এখানে লাইনের মতো, এটা হচ্ছে স্ট্রোকের সাইজ। এটা দিয়ে স্ট্রোকটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। যদি অফ করতে চান তাহলে স্ট্রোকের কালার প্যালেটটা উপরে রেখে ক্লিক করলে উপর নিচে হবে আর কি। সো উপরে রেখে এখানে নান করে দিতে হবে, নো স্ট্রোক কালার, এখানে ক্লিক। তাহলে কি হবে? স্ট্রোকটা অফ হয়ে যাবে। আচ্ছা, তো এইটা হলো সাইজ, ফন্ট সাইজ। এইটা হচ্ছে, এখানে একটু পরে আসি। এখানে এইটা বোঝাতে হলে আপনার প্যারাগ্রাফ লাগবে। এটাকে বলা হয় ট্র্যাকিং। এই ট্র্যাকিং এর কাজ হলো প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে একটা স্পেস তৈরি করা। এটাকে বাড়াতে পারবে আবার কমাতেও পারবে। সো আমি একটু বাড়াই দিলাম, এই যে বাড়তেছে আবার কমবে এখান থেকে। তো ক্যারেক্টার মাঝখানে স্পেস বাড়াতে পারবেন আবার কমাতেও পারবেন। 0 হচ্ছে ডিফল্ট। এগুলো খুব বেশি লাগবে না, এই দুইটা কাজ নেই ওরকম বেশি একটা, এগুলো লাগবে। প্রথম দুইটার কাজ ওরকম ভাবে লাগবে না আপনাদের। একটা হচ্ছে বোল্ড, ইটালিক। যদি আপনার ফন্টের সাথে বোল্ড ভার্সন না থাকে তাহলে এখান থেকে বোল্ড করতে পারবেন। একইভাবে ইটালিক ভার্সনটা এখানে ফন্টের সাথে না থাকলেও করা যায়।
আচ্ছা, ডাবলটি হচ্ছে আপনার অল ক্যাপস। এটা হচ্ছে আপনার যদি স্মল লেটারে টাইপ করে ফেলেন, সেটাকে ক্যাপিটাল করার জন্য ডাবলটিতে ক্লিক করবেন, তাহলে সবগুলো টেক্সট ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এটা হচ্ছে স্মল ক্যাপস, তবে এটাও ক্যাপিটাল হয়, তবে সাইজটা আগের মতোই থাকে, সাইজ বড় হয় না কিন্তু। তো স্মল ক্যাপস আবার ছোট হাতের করবে এরকম হয় না আসলে। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এটা একটু দেখেন। এটা হলো এই যে পাওয়ারগুলোকে উপরে নিচে নেওয়ার জন্য আর কি, এটা হলো সুপারস্ক্রিপ্ট, উপরে চলে যাবে পাওয়ারটা। আবার সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে যাবে। সো এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো করার ক্ষেত্রে এই সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট কাজে লাগবে। তো এই গেল হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যালেট। এবার আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসব। এই লেয়ারটা ডিলিট করে দিলাম, গুগল থেকে নিয়ে আসি। লরেম ইপসাম, এটা হলো ডেমো টেক্সট ব্যবহার করার জন্য একটা ওয়েবসাইট। এই টেক্সটের কপিরাইট হয় না আসলে এখান থেকে। এখন যেহেতু এটা অনেক বড় একটা প্যারাগ্রাফ, এই ধরনের লেখা সরাসরি পেস্ট করা যাবে না। এভাবে ক্লিক করে যদি কন্ট্রোল ভি দেন, তাহলে পুরোটা একটা লাইনের মধ্যে হবে। তাহলে কি করতে হবে? জাস্ট টাইপ টুল দিয়ে এভাবে একটা এরিয়া ড্র করবেন। এখন আর ওইভাবে এক লাইনের মধ্যে হবে না। এবার কন্ট্রোল ভি দেন, তাহলে কি হলো? এখন প্যারাগ্রাফ আকারে কিন্তু চলে আসলো। এবার আমাদেরকে এই লেখাটাকে একটু কাস্টমাইজ করা দরকার। এখানে অনেক বোল্ড করা আছে, এগুলো ঠিক করব। রেগুলার, আচ্ছা এটার কথা বলছিলাম পরে দেখাবো, এটা এখন দেখাচ্ছি। এটার কাজ হলো, এটার নাম হচ্ছে লিডিং, এটার কাজ লাইন স্পেস কন্ট্রোল করা। তো এখানে যে লাইন স্পেস আছে অনেক বেশি উপরের দিকে, এটা ঠিক করতে হবে। এখানে অটো নামে একটা অপশন আছে, এটা হচ্ছে ডিফল্ট। যদি আপনি চান যে কমাই দেবেন লাইন স্পেসটা, তাহলে এভাবে কমাই দিতে পারেন। ভ্যালু কমাই দিলে লাইন স্পেস কমবে, আবার যদি বাড়াতে চান এখান থেকে বাড়াতে পারেন। ওকে, সাইজটা একটু কমাই দিই। ঠিক আছে, এটা এখানে টোটাল 3টা প্যারাগ্রাফ আছে। এই যে 3টা প্যারাগ্রাফ রাখলাম। এবার আমরা একটু প্যারাগ্রাফে যাই। এটাও সেম, যদি খুঁজে না পান উইন্ডো থেকে অন করবেন প্যারাগ্রাফ। এখান থেকে জাস্ট কিছু অ্যালাইনমেন্ট আছে, এগুলো দেখলেই হবে। প্রথম 3টা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। সিলেক্ট করার পর এখন দেখেন এটা হচ্ছে লেফট অ্যালাইন করা আছে। রাইট অ্যালাইন করলে কি হবে? রাইট সাইডে সমান থাকবে, বাকি সাইডগুলো সমান থাকবে না। এরপর হচ্ছে সেন্টার অ্যালাইন, দুই পাশ থেকেই ওই জায়গাটা ইয়ে করে দিবে, সমান করে দিবে আর কি। এবার সে যতটুকু ওই পাশে ততটুকু সেন্টার হয়ে যাবে। আর যদি দুই পাশেই সমান করতে চান, একদম আপনার বেজ লাইনের সাথে একেবারে মিশাই দিবেন, তাহলে জাস্টিফাই করতে হবে। এখানে 4 রকম জাস্টিফাই অপশন আছে। একটা হচ্ছে জাস্টিফাই লেফট, অর্থাৎ নিচে যদি ব্রেক করা লাইন থাকে, এরকম ভাঙা লাইন, তাহলেই এই রকমের অপশনগুলো কাজে লাগবে। আর যদি দেখা যায় আপনার লাইন বা লেখা এখানেই শেষ, তাহলে এই অপশনগুলো সবগুলো সেম কাজই করবে। লেফট, রাইট, তারপর জাস্টিফাই অল, সবই একরকম কাজ করবে। যেমন ধরেন আমি এই লেখাটুকু কেটে দিলাম, এইটুকু আছে আমার কাছে। এখন যদি আমরা লেফট রাইট করি, এটা হচ্ছে লেফট, জাস্টিফাই রাইট, তাহলে উপরের লেখা সেম থাকবে, শুধু নিচের লাইনটা এই পাশে চলে আসবে, রাইট সাইডে আসবে। আবার সেন্টার করে দিলে শুধু ওই লাইনটাই নড়বে, বাকি সব লাইন ঠিক থাকবে। জাস্টিফাই অল, এটা করে দিলে এই নিচের লাইনটাও কিন্তু সমান হয়ে যাবে দুই পাশে, এরকম। তো এগুলো একেবারে কমন জিনিস,
ওয়ার্ড এক্সেল যারা ব্যবহার করছেন ওইটার মতোই। আচ্ছা, এইটুকু জানলেই হবে। এরপরে আসি লেয়ার স্টাইল। কম্পোজিশনের কালারটা একটু চেঞ্জ করব। একটা শেপ জেনারেট করলাম এখানে। যে কোনো কালার দিয়ে রাখেন। আচ্ছা, এখন লেয়ার স্টাইল ব্যবহার করে আপনি একটা অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন। ইফেক্ট বলতে ড্রপ, শ্যাডো, তারপরে স্ট্রোক, এরকম এই ধরনের ইফেক্টগুলো। তো এটা রাইট ক্লিক করলে আপনি পেয়ে যাবেন লেয়ার স্টাইল, অথবা লেয়ারে গেলেও পাবেন। এই যে লেয়ার স্টাইল। তো প্রথমেই দেখব ড্রপ শ্যাডোটা কি কাজ করে। এটা হলো বাইরের দিকে একটা শ্যাডো ক্রিয়েট করে। এই যে অলরেডি শ্যাডো চলে আসছে। তো ওইটাকে কাস্টমাইজ কিভাবে করবেন, এই যে এখানে লেয়ার প্যানেলের নিচে এই যে ড্রপ শ্যাডো অ্যাড হয়ে গেছে, লেয়ার স্টাইল, এইটাকে অন করেন। তারপর এখানে বেশ কিছু অপশন আছে, এগুলোকে ব্যবহার করে ড্রপ শ্যাডোটাকে সেট আপ করতে হবে। তো মূলত সাইজ, স্প্রেড আর হচ্ছে ডিস্টেন্স, এই তিনটা ব্যবহার করলে আপনার ড্রপ শ্যাডোটা পারফেক্ট হবে। দেখেন আমি সাইজটাকে একটু বাড়াই দিব, শ্যাডো কিন্তু বাড়তেছে চারপাশে। স্প্রেড, এটা ছড়াবে কতটুকু, এটা। ডিস্টেন্স, তো এই ডিস্টেন্স যত বেশি বাড়বে তত এইভাবে সরে যাবে আর কি, মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে। ডিস্টেন্স দেওয়ার পর আপনি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করেন তাহলে এটা ঘুরবে, ওই সেম ডিস্টেন্স মেনটেন করে সে অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে আর কি। আবার এখানে শ্যাডোর কালারটাও চেঞ্জ করা যাবে, আপনি ডিফারেন্ট কালারে শ্যাডো ব্যবহার করতে পারবেন। এটা হলো অপাসিটি, শ্যাডোটাকে অনেক বেশি ঘন হবে বা গাঢ় হবে কিনা সেটা। তো শ্যাডো তো এটা একটু হালকাই হয়, একটু ব্লারি টাইপের হয় আর কি। অনেক বেশি গাঢ় দিলে ওইটা প্রিন্টও ভালো হয় না আর আউটপুটে ভালো আসে না, যেহেতু এটা প্রিন্টের জন্য কোনো সফটওয়্যার না। সো কখনোই শ্যাডোগুলো অত বেশি গাঢ় করে দিবেন না, হালকা করে দিবেন। আর হচ্ছে যেহেতু আমাদের ডিস্টেন্স লাগবে না, সো ডিস্টেন্সটা 0 করে দিব, চারপাশে সমান হয়ে যাবে তখন। এই যে এখন আপনি যতই বাড়ান কমান, চারদিকে সমান করে বাড়বে কমবে, কিন্তু ডিস্টেন্স দিলেই এক সাইড হয়ে যাবে। তো এই গেল শ্যাডো, আমি এটাকে অফ করে দিব। এখান থেকে লেয়ার স্টাইল ডিলিট করে দিলাম, শ্যাডো চলে গেছে। এবার রাইট ক্লিক করে দেখি আর কি আছে। আচ্ছা, এটা হচ্ছে ইনার শ্যাডো। ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো একই রকম, শুধুমাত্র প্লেসটা আলাদা। ড্রপ শ্যাডো বাইরের দিকে শ্যাডো করে, আর হচ্ছে ইনার শ্যাডো শেপের ভিতরের দিকে শ্যাডো দিবে। তো দুইটার সেটিংস একই রকম, ভিতরে ঢুকলে সব কিছু একই রকম দেখবেন। আমি একটু বাড়াই দিচ্ছি এগুলো। তারপরে দেখতে পাচ্ছেন যে অলরেডি ভিতরের দিকে শ্যাডো মেক হয়ে গেছে।
অপাসিটি কমায় দিলে হালকা একটা শ্যাডো চলে আসবে। তো একটু আগে যে অপশনগুলো দেখলাম এখানে সেম অপশন। এই যে একটা নোয়াইজ আছে, আপনারা চাইলে শ্যাডোর মধ্যে নোয়াইজি একটা ইফেক্ট তৈরি করতে পারবেন। এই যে নোয়াইজ, ওই যে হালকা কিছু নয়েজ আছে এখানে। তো এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপর আছে আউটার গ্লো, এটাকে অন করি। তো গ্লোটা বুঝতে হলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হতে হবে। হ্যাঁ, লাইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্লো বোঝা যায় না, কারণ গ্লো হচ্ছে লাইট ইফেক্ট। আমি কম্পোজিশন থেকে আবার এটার কালারটাকে ডার্ক করে দেব। এবার আউটার গ্লোতে যাই, সাইজটাকে বাড়াই দেব। দেখতে পাচ্ছেন এটা গ্লো, একটা লাইট তৈরি হয়েছে আর কি, নিয়ন লাইট যেটা। তো এটাকে স্প্রেড এভাবে করে বাড়ায় নিতে পারেন, অর্থাৎ ড্রপ শ্যাডো যেভাবে অ্যাপ্লাই করছেন ওইরকমভাবে আর কি এটা অ্যাপ্লাই করতে হয়। এখানে এই যে একটা লাইট তৈরি হলো, এটার কালার চেঞ্জ করা যায়, আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের আউটার গ্লো, বাইরের দিকে একটা গ্লো তৈরি হবে। আর একইভাবে দেওয়া আছে ইনার গ্লো, তাহলে ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, আউটার গ্লো, ইনার গ্লো একই রকম, এটা ভিতরের দিকে হবে। এই যে ভিতরের দিকে একটা গ্লো তৈরি হলো, আপনি কালার চেঞ্জ করে যে কালার ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তো এই ইফেক্টগুলো যে কোনো লেয়ারের সাথে ব্যবহার করা যায়, টেক্সট লেয়ার বা শেপ লেয়ার, যে কোনো লেয়ারের সাথে। আচ্ছা, এরপর আছে বেভেল অ্যান্ড অ্যাম্বুশ। তো এই অ্যাম্বুশটা যদি বাড়াই তাহলে এরকম একটা 3D টাইপের একটা ইফেক্ট চলে আসবে, যেটা দেখতে একটু ক্যান্ডি টাইপের মনে হবে আর কি। এরকম সাইজ, ডিরেকশন, তারপর হচ্ছে সফটেন, এগুলো ব্যবহার করে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। ডেপথ, এই ডেপথটা হলো এই যে একটা ডেপথ মেক হয়েছে, এই ডেপথটার কাস্টমাইজেশন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, একটা হচ্ছে লাইটের একটা অংশ আছে, উপরে হচ্ছে লাইট পড়ছে, নিচে শ্যাডো আছে। তো লাইটের কালারটা এখান থেকে ডিফারেন্ট করা যায়। হোয়াইট অংশটা হোয়াইট কালার দিয়ে লাইট করবেন নাকি অন্য কালার দিয়ে লাইট দিবেন, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আবার ডার্কার অংশটা আপনি কি দিয়ে ডার্ক করবেন, এই কালার দিয়ে ডার্ক করবেন, রেড একটু বেশি রেড থাকবে বা গাঢ় টাইপের রেড থাকবে, সেটা দিয়ে ডার্ক হবে নাকি একদম ডিরেক্ট ব্ল্যাক হবে, সেটা এখান থেকে চেঞ্জ করা যায়। আবার ডিরেকশন থেকে যদি আপনি আপ থেকে ডাউন করে দেন তাহলে কি হবে, এই যে লাইট এবং শ্যাডোর এই ডিরেকশনটা চেঞ্জ হবে। এই যে শ্যাডো চলে গেছে উপরে, লাইট চলে আসছে নিচে। এটাই মূলত বেভেল অ্যান্ড অ্যাম্বুশ। এখানে বেশ কিছু অপশন আছে, একটা হচ্ছে আউটার বেভেল, একটু আগে যে বেভেলটা মেক হয়েছে ওটা একদম বাইরের দিকে চলে যাবে, আউটার। এরপর ইনার বেভেলটা ভিতরের দিকে হবে। হ্যাঁ, অ্যাম্বুশ এরকম একটা ইফেক্ট হবে। পিলো অ্যাম্বুশ হচ্ছে এরকম। আচ্ছা, স্ট্রোক অ্যাম্বুশটা ওইভাবে অ্যাপ্লাই হয় না, ইনার বেভেলটাই থাকে বিশেষ করে, তো এটা দেখে নেবেন।
এগুলো যারা ফটোশপ ইউজ করছে ফটোশপের সাথে পুরোপুরি মিল আছে এখানে। স্যাটিনটা লাগবে না, এটা স্কিপ করতে পারেন। কালার ওভারলেটাও অতটা লাগে না, যেহেতু আমরা সরাসরি এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল কালার ব্যবহার করার জন্য, সলিড কালার। এখন এটা হয়তো বা শেপ লেয়ার, এই জন্য আমরা শেপ লেয়ারে এখান থেকে কালার ফিল করতে পারি। বাট যদি জেপিজি ফাইল হয় বা পিএনজি ফাইল হয়, সেখানে কিন্তু আপনার এই ফিল কালার, স্ট্রোক কালার পাবেন না। তো এইসব জায়গায় আপনি ব্লেন্ড মোড থেকে বা লেয়ার স্টাইল থেকে এই কালার অপশনটা ব্যবহার করে কালার চেঞ্জ করতে পারবেন, জেপিজি ফাইল বা পিএনজি ফাইলের মধ্যেও। আচ্ছা, এরপর আসে গ্রেডিয়েন্ট ওভারলে, এটাও একই সেম জিনিস, গ্রেডিয়েন্ট করার জন্য আর কি। আচ্ছা, এখানে স্কেল আছে, এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল দেওয়া আছে। এটা হচ্ছে লিনিয়ার, রেডিয়াল করে দিলে কি হবে, এটা এখন লাইন আকারে আছে, রেডিয়াল করে দিলে এটা সার্কেলের মতো হয়ে যাবে এরকম। এগুলো হচ্ছে স্টাইল, গ্রেডিয়েন্ট স্টাইল। এটা আবার এই স্টাইলটার নাম হচ্ছে অ্যাঙ্গেল, এরকম একটা অ্যাঙ্গেল টাইপের হবে। এরপর হচ্ছে রিফ্লেক্টেড, মাঝখানে এরকম একটা লাইট থাকবে, দুই পাশ থেকে একটা রিফ্লেকশন। এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, যে ডায়মন্ড শেপের একটা গ্রেডিয়েন্ট মেক হবে। আর রিভার্স করে দিলে কি হবে, কালারটা তার পজিশন চেঞ্জ করবে আর কি। ব্ল্যাক যাবে হোয়াইটের জায়গায়, হোয়াইট আসবে ব্ল্যাকের জায়গায়। স্কেল, তো এই গ্রেডিয়েন্ট আরও একটা জায়গা থেকে দেওয়া যায়, ওটা আমরা দেখবো একটু পর। কালার এড করতে গেলে এখানে ক্লিক করবেন। এখানে দুইটা কালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি চাইলে ডিফারেন্ট কালার করতে পারবেন। প্রথমে এই নিচের যে স্টপার আছে এগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি চাচ্ছি হোয়াইট কালার জায়গায় অন্য একটা কালার দিব, এটাকে সিলেক্ট, তারপর হচ্ছে এখানে কালারটা সিলেক্ট করবেন, কালারটা এখানে পিক হয়ে যাবে। একইভাবে এখানে এই স্টপারটাকে সিলেক্ট করে যদি কালার এখানে দিয়ে দিই যেটা দরকার, সেই কালারটা এখানে পিক হবে। এখন দুইটা কালার আছে, আমি যদি চাই তিনটা কালার দিব, তাহলে এই এরিয়ার মধ্যে আরেকটা ক্লিক করলে স্টপার অ্যাড হবে, এটাকে কালার স্টপার বলে। তো এখন এইটাকে সিলেক্ট করে আমি ডিফারেন্ট কালার দিয়ে দিলে কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো যতগুলো ক্লিক করব ততগুলো কালার স্টপার পাবো, আপনি ইচ্ছা মতো কালার নিতে পারবেন। এখন ওকে করে দেন, এই যে চলে আসছে। এবার যদি অ্যাঙ্গেল চেঞ্জ করেন তাহলে ওই কালারগুলো ঘুরবে এভাবে করে। ওকে, এটা ছিল গ্রেডিয়েন্ট। এরপর হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোকটা আপনারা এখান থেকে যেভাবে ব্যবহার করছেন সেম, তবে যদি জেপিজি কোনো ফাইলের মধ্যে বা রাস্টার কোনো ফাইলের মধ্যে স্ট্রোক দিতে চান তখন এটা লাগবে। সবগুলো লেয়ারের মধ্যেই দেওয়া যাবে, কিন্তু শেপের জন্য তো স্ট্রোকের একটা জায়গা আছে অলরেডি, আপনি এখান থেকে সরাসরি স্ট্রোক অন করে দিতে পারেন। যদি এখানে আসে, যদিও আসে আর কি, তারপর এখান থেকে ব্যবহার করলেও ওটা অ্যাড হবে। দেখেন স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিই, এইটা হলো স্ট্রোকের সাইজ, এই যে বাড়তেছে কমতেছে। পজিশন, তিনটা পজিশন আছে, আউটসাইড, ইনসাইড আর হচ্ছে সেন্টার। তো ইনসাইড করলে পাথের ভিতরের দিকে স্ট্রোকের সাইজটা থাকবে পুরোপুরি, আউটসাইড করলে পাথের বাইরের দিকে চলে যাবে। আর সেন্টার করে দিলে কি হবে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে এরকম থাকবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে।
শেপ লেয়ারগুলো তো দেখছেন অলরেডি আপনারা কোনটা কি কাজ করে। ধরেন আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটাকে নিলাম। এখন যদি ড্র করি তাহলে দেখেন এই লেয়ারটা সিলেকশনে থাকার কারণে এই একই লেয়ারের মধ্যে দুইটা শেপ হয়ে গেছে। এখন কিন্তু আমি আলাদা আলাদা এটাকে মুভ করতে পারবো না, অথবা আলাদা আলাদা করে আমি এটাকে অ্যানিমেশন দিতে পারবো না, দুইটা একসাথে হয়ে গেছে। তো এই কাজটা করা যাবে না। যদি কোনো শেপ আলাদা করে নিতে হয় অবশ্যই লেয়ারটাকে ডিসিলেক্ট করবেন, বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট হবে। এখন আলাদা লেয়ার হয়েছে। এবার এই রেক্টেঙ্গেলের ভিতরে ঢোকেন। এটার ভিতরে ঢোকার পর রেক্টেঙ্গেল পাথ, এখানে যাওয়ার পর আপনি দেখবেন যে রাউন্ডনেস নামে একটা অপশন আছে, রাউন্ড। ওইটার থেকে আপনি রাউন্ডটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। চারপাশে যে রাউন্ডটা এটা বাড়ানো যায়, কমানো যায়। আবার ফিলের ভিতরে যদি ঢোকেন তাহলে ইন্ডিভিজুয়ালি আপনি এই শেপের ফিল কালারটা চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা উপর থেকে করছিলাম আর কি। এই সেম কাজটা এখান থেকে করা যায়। অপাসিটি নিয়ে কাজ করা যায়, ভাবে যাবে অনেক কিছু আছে। আবার স্পেসিফিকভাবে যদি স্ট্রোক নিয়ে কাজ করতে চান তখন এখান থেকে স্ট্রোকের কালার, যদি স্ট্রোকটা এখন অফ করা আছে এটা শো করবে না, এখান থেকে অন করে নিতে হবে। আচ্ছা, তো এই শেপগুলো অলরেডি আপনারা পারেন, এগুলো নতুন কিছু না। পলিগন টুল নেওয়ার পর যদি কর্নারটা বাড়াতে চান, এই কর্নার গুলো বাড়ানোর জন্য মাউসটাকে অ্যাক্টিভ রাখা অবস্থায় যদি উপরের অ্যারো, আপ অ্যারো প্রেস করতে থাকেন তাহলে কর্নার বাড়বে, ডাউন অ্যারো প্রেস করলে কর্নারগুলো কমবে। আর যদি অ্যাপ্লাই করে ফেলেন তারপরে চেঞ্জ করতে চান সেটাও করা যাবে, তখন হচ্ছে প্যারামিটার অন করবেন এখান থেকে। পলিস্টার পাথ, এখানে দেখেন পয়েন্ট 5টা করা আছে, আপনি যদি পয়েন্ট বাড়ান তাহলে ওইখানে কর্নারগুলো বাড়বে। মজার বিষয় হলো এই কর্নারগুলোকে আবার রাউন্ড করা যায়। দেখেন এই যে আউটার রেডিয়াস, এটাকে বাড়াই দেন রাউন্ড হয়ে যাবে, ওই যে কর্নারটা রাউন্ড হয়ে যাচ্ছে। তখন রাউন্ড। এরপর আছে স্টার সাইন, যে স্টার শেপ, এটাও সেম। এখানে যেহেতু কর্নার আছে আপনি এখান থেকে বাড়া কমা নিতে পারবেন। দেখেন স্টারের মধ্যে দুইটা অপশন, আপনি এখান থেকে পলিগন অথবা স্টার কনভার্ট করে নিতে পারবেন। এখানেও রেডিয়াস আছে, ইনার রেডিয়াস আউটার রেডিয়াস দুইটাই আছে। এটা হচ্ছে ইনার রেডিয়াস, এটা বাড়াই দিলাম, দেখেন একদম ফ্লাওয়ার মতো হয়ে গেছে। আউটার রেডিয়াস বাইরের দিকে, যে বাইরের সাইনটাকে মানে কর্নারটাকে একদম রাউন্ড করে দিবে। তো দেখেন এটা ফ্লাওয়ার কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন এই যে অপশনগুলো দেখলেন প্রত্যেকটার মধ্যে অ্যানিমেশন দেওয়া যাবে। ধরেন আমি আউটার রেডিয়াস ইনার রেডিয়াস দুইটাকে অন করে দিলাম। এবার একটু সামনে যাই, চেঞ্জ করি, দেখেন এবার দেখেন কি হয়, প্লে করে দিই। অ্যানিমেট হয়ে একটা আর্টওয়ার্ক হয়ে গেছে।
এবার আসি পেন টুল দিয়ে আমরা কাস্টম শেপ কিভাবে তৈরি করতে পারি সেটা একটু দেখি। এই হচ্ছে পেন টুল। এইটা দিয়ে এগুলো তো ছিল একদম কি বলে মানে ফিক্স করা শেপ আর কি, এর বাইরে যাওয়া যায় না। আর পেন টুল দিয়ে আপনি ইচ্ছা মতো শেপ নিতে পারবেন, শেপ ড্রয়িং করতে পারবেন এখান থেকে। তো এটা একটা শেপ হয়ে গেল। তো শেপ তৈরি করার পর অনেক সময় এগুলো কাস্টমাইজ করা লাগে, সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করবেন পেন টুলে থাকা অবস্থায়, তাহলে এখানে কাস্টমাইজ করার অপশন চলে আসবে। এইটাকে বলা হয়, এই যে কার্ভের সাথে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ভ কন্ট্রোলার। আপনি চাইলে কার্ভটা একবার তৈরি করার পর এটাকে সেকেন্ড টাইম আবার কন্ট্রোল করতে পারবেন এই কার্ভ কন্ট্রোলার দিয়ে। আর অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই ফুল পাঁচটাকে আপনি মুভ করতে পারবেন। এটার স্ট্রোক ফিল সব কিছু আগের মতো, একটা শেপের মধ্যে যেভাবে আপনি চেঞ্জ করেন স্ট্রোক কালার ফিল কালার সব কিছু এখানে করতে পারবেন। এই তো শেপের মধ্যে আরও একটা জায়গা থেকে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, সেটা হচ্ছে ফিলের মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখেন পাশে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করেন, এবার কালারে চলে যান। এখন দেখেন গ্রেডিয়েন্ট এডিটর চলে আসছে। এবার আপনার ইচ্ছা মতো আপনি কালার সেট করেন। দুইটা স্ট্রোক আছে, দুইটার সাথে আমি কালার নিলাম, একটা হচ্ছে ডিপ আর একটা একটু লাইট। ওকে, এখন এইখানে একটা পয়েন্ট আছে কালারটাকে ব্লেন্ড করার জন্য। এই পয়েন্টটাকে ধরে আপনি দুইটা কালার সুন্দর করে ব্লেন্ড করে দিবেন। ব্যাস হয়ে গেল। এটাকে আবার মুভ করাও যায়। এখন যদি কালার আবার চেঞ্জ করেন ব্লেন্ড ঠিকই থাকবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। গ্রেডিয়েন্ট হয়ে গেল। যে কন্টেন্টের ভিতরে ঢুকে দেখবেন যে পাথ 1 কন্টেন্ট শেপ, তারপরে পাথ 1 নামে একটা অপশন আছে, এখানে ঢুকবেন, ঢুকলে পাথটা ধরতে পারবেন। দেন পেন টুলে গেলে আপনি এটাকে আবার এভাবে কাস্টমাইজ করতে পারবেন আর কি, অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে। তো এগুলো হচ্ছে টোটালি কাস্টম শেপ। আচ্ছা, সলিড শেপ শিখলেন, তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই সলিড কালার নিয়ে কাজ করা লাগে। হ্যাঁ, একটা কালারের একটা লেয়ার থাকবে, ওইটা রাখার সাথে সাথে ফুল কম্পোজিশনের মধ্যে চলে আসবে। দেখেন কি হয়, নিউতে গেলাম, লেয়ার মধ্যে রাইট ক্লিক করে নিউতে চলে যাবেন, এরপরে সলিড, এখানে যে কালারটা দেবেন ওইটাই হচ্ছে সলিডের মধ্যে আসবে। এবার ওকে করেন, দেখেন তাহলে ফুল কালারটা কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড যতটুকু অতটুকুর মধ্যে চলে আসছে। এখন সলিডের কালারও চেঞ্জ করতে পারেন, লেয়ার থেকে সলিড সেটিংস, এখান থেকে আবার আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। এই হচ্ছে কালার, এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যায়। যদি রাইট ক্লিক করে আমরা লিখে দিই ব্যাকগ্রাউন্ড, তো অনেক সময় ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হয়, সেক্ষেত্রে সলিড ইউজ করে সবাই। তো এই সলিড ইউজ না করে আপনি শেপও ব্যবহার করতে পারেন, তবে শেপটা একটু ঝামেলাদায়ক। ফিল থেকে সলিড কালার দিয়ে দেবেন, শেপ দিও কিন্তু সলিড কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়। তো বেটার প্র্যাকটিস হচ্ছে এখান থেকে জাস্ট সলিড ইউজ করা।
আচ্ছা, তো আজকে আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব, সেটা হলো স্ট্যাটিস্টিক্স চার্টগুলো আছে না, ওগুলো আর কি। তো আমি একদম বেসিক একটা চার্ট করে দেখাবো, পরে আপনারা নিজেদের মতো করেন আর কি। প্রথমে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। যে কোনো ব্যাকগ্রাউন্ডই ব্যবহার করা যায়, আপনি চাইলে এরকম সলিড ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন কোনো একটা ইমেজ, অথবা ভিডিও ব্যাকগ্রাউন্ডের উপরেও করতে পারেন। আচ্ছা, এটা অনেক বেশি কন্ট্রাস্ট আছে। আমি যেহেতু উপরে কন্টেন্ট বসাবো, সেক্ষেত্রে এটার উপর একটা সলিড ইউজ করা যায়, অথবা একটা শেপ ব্যবহার করা যায়। ওইটার অপাসিটি কমাই দেব। তো আমরা সলিডই দিয়ে দিলাম, এটার কালারটা ব্ল্যাক থাকুক। ওকে, এখন টি প্রেস করে এটার অপাসিটি কমাই দেব। এবার দেখেন ওই জিনিসটা দেখা যাবে ভিতর থেকে, বাট আগের মতো অত কন্ট্রাস্ট কিন্তু নাই, এখন হালকা হয়ে গেছে। ঠিক আছে, এগুলোকে লক রাখবো এখন, যাতে করে সিলেক্ট না হয় এবং সিলেক্ট হয়ে বারবার সরে না যায়। এই যে লক আছে, আমরা লক করে দিলাম এগুলোকে, দুইটাকে লক দিলাম। এখন এটা সিলেক্ট হবে না। এবার টাইপ টুল দিয়ে লিখলাম, দেন হচ্ছে এটাকে ক্যাপিটাল করে দিচ্ছি। এই শেপের লেয়ারটা লেখার নিচে নামাই দিলাম, ফলে কি হলো, লেখাটা উপরে চলে আসছে। লেখার সাইজটা একটু কমাতে হবে। এই যে অ্যালাইনমেন্ট আছে, আমি এটা দিয়ে এটা অ্যালাইন করে দিব। সেন্টার অ্যালাইন। ভিতরের কালারটা এটাও থাকতে পারে, অন্য কালার হতে পারে, সমস্যা নেই। এই স্ক্রিনটা কি আরেকটু জুম করা যায় না? যখন আমরা ভিডিওটা প্লে করি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে, তখন দেখা যায় যে লেখাগুলো অনেক ছোট ছোট দেখায়, অনেক সময় অনেক কিছু বুঝে না, যায় না। আসলে জুম করা যায় না। এই স্ক্রিনটাকে জুম করতে পারবো, বাট এই লেখা তো জুম করতে পারবো না। আচ্ছা, এটা একটা কপি রাখি আমরা। কন্ট্রোল ডি প্রেস করলে একটা লেয়ার কপি হয়। যে কোনো লেয়ারকে ডুপ্লিকেট বা কপি করার জন্য
এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে দেখেন এই যে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এই শেপটা আমরা পাশে রাখি, একটু পরে কাজে লাগবে এটা। এটাকে অ্যানিমেশন দিব একটা এখন, খুবই সিম্পল অ্যানিমেশন হবে। প্রথমে হচ্ছে স্কেল দিব, শুরুতে 0 থাকবে, এরপর আস্তে আস্তে বড় হবে এটা। স্কেলের সাথে রোটেশন থাকবে। তাহলে আর প্রেস করব, রোটেশন অন করে দিলাম। এটা ঘুরতে ঘুরতে হচ্ছে বড় হবে। হ্যাঁ, এইখানে 1 লিখে দিই, তাহলে 360 ডিগ্রি একবার করবে। এবার 2 লিখে দিলাম, তাহলে 2 বার। স্পিডটা একটু বাড়বে। ওকে, এরকম থাক। যখন এটা ফিক্স হবে, ফিক্স হওয়ার পরে আমাদের এই শেপটা এটা একটু ছোট করতে হবে। কালার চেঞ্জ হবে এটার। আর এটা চলে যাবে পিছনে। এটা কপি করতে হবে এই শেপটাকে, কন্ট্রোল ডি, দেন এটাই পাশে দিয়ে দিলাম। এই শেপের সাথে উপরেরটার সাথে একটা শ্যাডো দিব আর কি, তাহলে একটু রিয়েলিস্টিক মনে হবে এবং দেখতে সুন্দর লাগবে। শ্যাডোর কালারটা এরকম করে দিলাম, ডিস্টেন্স 0। ওকে, সো লেখার লেয়ারটা একটু অফ রাখি, এটা পরে ঠিক করব। তো যখন এইটা আসবে লেখা মানে শেপটা, তারপরে হচ্ছে বাকি শেপ দুইটা বাইরের দিকে আসবে, বের হবে। তো লাস্ট ক্লাসে আপনারা শিখছিলেন যে কোনো অ্যানিমেশনকে স্মুথ করার জন্য কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে তারপর ইজিএস করে দিতে হয়। তো আমরা রাইট ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজিএস করে দিলাম। ঠিক আছে, এবার এটা হচ্ছে এখানে থেমে গেল। এখন হচ্ছে এই দুইটা শেপ নিয়ে কাজ করব।
এই দুইটাকে একটু পিছনে দিয়ে দিচ্ছি, আর প্রথম দিকে ওই শেপগুলো দেখা যাবে না। এখন এই শেপ দুইটা হচ্ছে ভিতর থেকে বের হবে, হ্যাঁ, অর্থাৎ প্রথমে এই দুইটা একদম ভিতরের দিকে থাকবে এই শেপের, তারপরে ধাপ করে বের হয়ে যাবে। তাহলে পজিশন দিতে হবে, দুইটাকে ধরে পি প্রেস করলাম। এখন প্রথম যে শেপটা আছে এটাকে আমরা পজিশন অন করব, দ্বিতীয় শেপও পজিশন অন করে দিলাম। এবার কি ফ্রেমটাকে এখানে নিয়ে যাচ্ছি, প্রথমে একদম শুরুতে। তো শুরুতে সে থাকবে, শিফট ধরে ভিতরে দিব, একদম শিফট ধরে মাউস দিয়ে ভিতরে নিয়ে যাবেন, তাহলে সোজা ভিতরে চলে যাবে। এই লেয়ারটাকে ধরেন, শিফট ধরে ভিতরে নিয়ে যান, তাহলে প্রথম পজিশন হচ্ছে এইটা, আস্তে আস্তে সে এইভাবে বের হবে। ফাইন, আমি এটাকে ইজিএস করে দিব। ব্যাস, এবার শুরু থেকে একটু প্লে করি। তাহলে এই শেপগুলো একটু সামনে আসবে, আমি ম্যাচ করে দিচ্ছি আর কি। এখানে দেখা যাচ্ছে। কি এবার ঠিক আছে। তাহলে এইগুলোকে একটু সামনে আগে দেবো যাতে করে দ্রুত হয়ে যায়, এটা অ্যানিমেশনটা দ্রুত হয়। ব্যাস, আর একটু আগানো যায়। ওকে ফাইন। আর একটু ফাস্ট করতে হবে। বেশি ফাস্ট হয়ে গেছে। ওকে, এইটুকু ডান। এখন লেখাটা চলে আসবে, লেখার আইটা অন করে দিলাম, এটা একটু পিছনে দিয়ে দিই। তো লেখাটা কিভাবে আসবে, লেখাটা হচ্ছে ধরেন অপাসিটি 0 থেকে 100 হবে আস্তে আস্তে। তাহলে অপাসিটি প্রথমে একদম 0, এইটাকেও ইজিএস করা শর্টকাট হলো F9, কিবোর্ড থেকে F9 করবেন। ওকে ফাইন, এতটুকু কিন্তু আমাদের কম্পোজিশন হয়ে গেছে। আরেকবার বলবেন প্লিজ, আমরা ইজিএসটা কেন করি? F9 ইজিএসটা করি স্মুথ করার জন্য, অ্যানিমেশনটা স্মুথ হয়ে যায়। আচ্ছা, সো এটা এভাবে থাকুক। এখানে আমরা চাইলে একটা এটার অপাসিটি একদম কমাই দেব এই শেপটার।
কালারটা হোয়াইট রাখি। এটা একটা চার্ট ধরতে পারেন আর কি। এটার মধ্যে থেকে আমাদের একটা চার্ট তৈরি হবে আর কি। ওই যে গ্রাফগুলো দেখেন না, গ্রাফের মতো। এটা অপাসিটি 0 থেকে আসবে। সো প্রথমে 0 থাকলো, তারপরে এই যে চলে আসলো। ঠিক আছে, এটাকে লক করে রাখি। আচ্ছা, এখন এখানে আমরা কিছু চার্ট বানাবো। হ্যাঁ, পাই চার্ট যেটাকে বলে আর কি। খুবই সিম্পল জিনিস, এভাবে ড্র করেন। কয়েকটা পিলার ড্র করলে হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করলাম, এটা পাশে নিয়ে যাই। আবার কন্ট্রোল ডি, আবার পাশে নিয়ে গেলাম। কন্ট্রোল ডি, পাশে। চারটাকে ধরে একসাথে অ্যালাইন করে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করে দিলাম আর কি। এখন সবগুলো তো সমান থাকবে না, তাই না? কোনোটা বড়, কোনোটা ছোট, এরকম থাকবে। এটার সাথে নাম্বারিং অ্যাড করা যায়, অর্থাৎ পার্সেন্টেজটা অ্যাড করা যায়। ওইটা আমরা আজকে শিখবো না, আজকে জাস্ট এটাকে বড় ছোট করবেন। তো সাইজগুলোকে ঠিক করে রাখতেছি। প্রথমে অ্যাঙ্কর পয়েন্টগুলো, সবগুলোর অ্যাঙ্কর পয়েন্ট একদম নিচে রাখবো আমরা। আচ্ছা, একটা একটা ধরতে হবে। একেবারে নিচে থাকবে এখানে। কেন থাকবে একটু পরে বুঝতে পারবেন। আপনি কালার করতে পারেন, এক একটার মধ্যে এক একটা কালার। এটাতে এই কালার দিলাম, আইড্রপার দিয়ে এই কালারটা। এটার সাথে আইড্রপার আছে, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারেন আর কি। তো এই কালারটা নিয়ে আমি এটাকে একটু লাইট করব। আচ্ছা, এটা এটা গ্রিন থাকবে। হ্যাঁ, এইটা হচ্ছে এটা। আচ্ছা, এরকম থাকুক, পরে আপনারা যখন করবেন ঠিক করে নিন কালারগুলো, জাস্ট বুঝতে পারলেই হবে এখন। ওকে, সো এবার হচ্ছে অ্যানিমেশন দিব। নিচে থেকে আস্তে আস্তে বড় হবে, উপরের দিকে উঠবে। তো সেটা কিভাবে হবে, সেটা হলো এক একটা শেপ ধরতে হবে আমাদেরকে, দেন শুধু স্কেল করবেন। স্কেল করার আগে যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা নিচে না থাকে, হ্যাঁ, যদি এটা মাঝখানে থাকে, তাহলে দুই পাশ থেকে বড় ছোট হবে। যেহেতু আমরা নিচ থেকে উপরের দিকে বড় করব, সেজন্য অ্যাঙ্কর পয়েন্টটা একদম নিচে সেন্টারে রাখতে হবে। তো এটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করে করলাম। এখন হচ্ছে স্কেল। তাহলে প্রথমে লাস্ট পজিশনটা দিব। হ্যাঁ,
ধরেন একটু পরে এসে এখানে এসে সে বড় হবে, এখানে একটা স্কেল দিলাম, এই পজিশনটা সেট হয়ে গেল। প্রথম দিকে কোথায় থাকবে? প্রথমে 0 থাকবে, স্কেলটা 0 করে এন্টার। এখন দেখেন এটাও কিন্তু হয় নাই, তাই না? দুই পাশ থেকে বড় বড় ছোট হয়। আন্ডু করলাম, হ্যাঁ। তাহলে এখানে একটু প্রবলেম আছে। এই যে একটা লিঙ্ক, এটা হচ্ছে উইথ, এটা হলো হাইট, এই দুইটার মধ্যে একটা লিঙ্ক আছে, এটাকে ব্রেক করতে হবে। এবার দেখবেন শুধুমাত্র হাইট কোথায় আছে, এটা ধরা যাবে না, এটা উইথ, এইটা হচ্ছে আপনার হাইট। তাহলে প্রথমে হাইটটা 0 করে দেন, ব্যাস। এবার দেখেন, এবার কিন্তু পারফেক্ট। তাহলে লিঙ্কটাকে ব্রেক করবেন, উইথের মধ্যে কিছু করা লাগবে না, শুধু হাইটটাকে বাড়াবেন, বেড়ে গেল। এখন এইটাকে ধরে স্মুথ করে দিতে হবে, একটু ইজিএস করে দিলাম F9। এখন দেখেন অ্যানিমেশনটা অনেকটা স্মুথ হয়ে গেছে। তাহলে এইটা আসার পরে হচ্ছে পরে শেপটা আসবে, এটাকে একটু সামনে দিয়ে দেন, তাহলে ওইটা আসার আগ পর্যন্ত এটা শোই করবে না। এখন সেম ভাবে এখানে অ্যানিমেশন দিতে হবে, একই প্রসেস। একটু সামনে যাওয়ার পর এইটাতে, আচ্ছা স্কেলটা অন করলাম। প্রথম দিকে কোথায় থাকবে? প্রথমে হচ্ছে এটা লিঙ্ক ব্রেক করব, এখানে 0 করে দিব। এবার প্লে করে দেখেন, এটাকে F9, ফাইন। এবার হচ্ছে এটা হলো, এইটা আসা শেষ হওয়ার পরে আসবে এটা, হ্যাঁ। এই তো, তাহলে একটু সামনে গিয়ে আমাদের এন্ডিং পয়েন্টটা সেট করব, স্কেল দেন হচ্ছে প্রথমে এখানে লিঙ্ক ব্রেক। এটা কত হবে বলেন তো? এখানে কত হবে, কে বলতে পারবে? 0 হবে স্যার। 0 হবে, ভেরি গুড। এই তো, এখন হচ্ছে প্লে করে দেখি, দুইটাকে ধরে F9। এবার হচ্ছে লাস্ট ওয়ান, এটাকে ঠিক করব। স্কেল, লিঙ্কটাকে ব্রেক, দেন হচ্ছে 0, এটাকে F9। এবার আমরা একটু প্লে করে দেখি। ওকে, তাহলে এই 4টা লেয়ার একটু সামনের দিকে যাবে। কোথায় যাবে? আমাদের এই সাদা যে শেপটা আছে হালকা, এই শেপটা আসার পর থেকে এটা আসবে। তাহলে আসা শেষ হলো এখানে, এরপর থেকে শুরু হলো, পারফেক্ট। এখন ঠিকঠাক। এবার ফুল কম্পোজিশনটা একটু দেখি কি হলো আসলে। এই তো, তো এটা অ্যাসাইনমেন্ট থাকবে, এরকম একটা ছোট্ট প্রজেক্ট। এই লেয়ারগুলোকে অর্গানাইজ করা যায়, সেই টপিকটা আজকে দেওয়া নেই, সেটা হচ্ছে আগামী ক্লাসে প্রি কম্পোজ যখন শিখবো আমরা, তখন হচ্ছে লেয়ারগুলোকে কিভাবে অর্গানাইজ করতে হয় ওই জিনিসটা দেখাবো আর কি। ওকে, এখন ধরুন এটাকে আমি আউটপুট দিব, হ্যাঁ। এটাকে MP4 সেভ করব। তাহলে যতটুকুর মধ্যে আমার অ্যানিমেশন আছে,
ধরলাম 6 সেকেন্ডে শেষ বা তার একটু আগে শেষ, তো আমরা একটু বেশি নিলাম 8 সেকেন্ড, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা মুভ করতেছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যানিমেশন আছে বা ভিডিও আছে, সো প্রবলেম নাই, আমরা 8 সেকেন্ড পর্যন্ত নিলাম। তাহলে আমাদের টাইম লাইন হচ্ছে 30 সেকেন্ডের, এটাকে কমাই দেবো এখন। এবার এইটুকু রেন্ডার দিতে হবে, কম্পোজিশন থেকে মিডিয়া এনকোডারে যাচ্ছি। ওকে, দুইটা আসছে, আচ্ছা এটা এগুলো ডিলিট করে দিচ্ছি। এবার ডেস্কটপ, এবার জাস্ট প্লে বাটনে ক্লিক। স্যার কিছুই তো শোনা যায় না। শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো, ক্লিয়ার স্যার। আচ্ছা এই হচ্ছে আমাদের রেন্ডার করা ফাইলটা। তো এটা খুবই বেসিক একটা জিনিস, এটার সাথে অনেক কিছু অ্যাড করা যায়। চাইলে আপনি এটার সাথে মিউজিক অ্যাড করতে পারেন। আবার যে নাম্বার কথা বললাম যে পার্সেন্টেজ, এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এই পার্সেন্টেজ অ্যাড করা যায়। তো ওইটা আসলে আজকের ক্লাসের টপিক না, যেহেতু অনেকে আছেন বিগিনার, একটু অ্যাডভান্স, তো জিনিসটা এখন দেখাচ্ছি না। নাম্বারটা শুধু নাম্বারিং করা যায়, কিন্তু যখন দেখা যাবে নাম্বারটা এটা উপরে উঠবে, সেই সাথে বাড়বে আস্তে আস্তে। লোডিং বার দেখছেন না, যে লোড হতে হতে নাম্বার 1 থেকে একদম 100% হয়ে যায়। তো ওই রকম একটা জিনিস এখানে দিতে হবে। তো ওইটার জন্য স্লাইডার কন্ট্রোল নামে একটা ইফেক্ট আছে, ওই ইফেক্ট কাজটা শিখতে হবে। তো সেটা আসলে 2 নম্বর ক্লাসে শেখালে একটু প্রবলেম পড়তে পারেন, আপনারা কনফিউজ হয়ে যাবেন। আগামী ক্লাসে দেখালে মোটামুটি অনেকে বুঝতে পারবেন, বাট আজকের ক্লাসে দেখাচ্ছি না। তো ওইটা দিলে আরো অনেক রিয়েলিস্টিক হয়ে যাবে। এতটুকু স্যার, পারবেন কিনা বলেন? জি স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমি গত ক্লাস থেকে জয়েন করেছি, তো একটু যদি স্পেসিফিক ভাবে বলতেন আজকে আমরা কত নাম্বার ক্লাসটা করছি। আচ্ছা, এখানে মডিউল দেখাচ্ছি আপনাকে। জি জি, মডিউল অনুযায়ী একটু যদি জানাতেন খুব উপকার হতো। এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, এখানে কোনো টেকনিক্যাল ক্লাস হয় নাই, এখান থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। তো লাস্ট ক্লাস যেটা 1 নাম্বার ক্লাস হিসেবে পাইছেন, ওটা হচ্ছে মডিউলের 2 নাম্বার ক্লাস। আর আজকেরটা হচ্ছে
গ্রুপে পাবেন, এখানে হচ্ছে 2 নাম্বার ক্লাস থাকবে। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে এক কাজ করি, এখানে আপনাদের মডিউল ওয়াইজ করে দিব না, এটা হচ্ছে 2 নাম্বার ক্লাস। জি জি, এই তাহলে জন্য প্রথম ভাইয়া একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম। কনফিউজ হয়ে যাচ্ছেন, ঠিক আছে। আজকে 3 নাম্বার ক্লাসটা কমপ্লিট হয়ে গেল, সো আমি এটা কারেকশন করে দেবো, এটা প্রবলেম নেই। আচ্ছা, থ্যাংক ইউ। জি। তো আমাদের টপিক শেষ, এবার রেলিভেন্ট কোনো কোশ্চেন যদি থাকে বলতে পারেন। প্রথম ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি অনেকগুলা কম্পোনেন্ট অ্যাড করেছিলেন। তো একটা ছিল পেপার, যে প্লেন, ওই প্লেনটা, আর একটা হচ্ছে যে একটা টায়ার। তো পেপার প্লেনটা, এই ধরনের মকআপ গুলা আমরা কোন ধরনের ওয়েবসাইট থেকে পাবো, বা কোন এটা ওয়েবসাইট থেকে ডিরেক্ট পাবো? গুগলে সার্চ করলে পাবেন। গুগলে সার্চ করলে পাবো, কিন্তু দেখা গেছে যে যেগুলা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এগুলো এটার জন্য পিএনজি এক থেকে নিতে পারেন, পিএনজি এক, পিএনজি পেপার 3, প্লেন, এগুলাতে অনেকগুলো পিএনজি পেপার প্লেন পিএনজি ফ্রি লেখেন, তাহলে এখানে অনেকগুলো সোর্স পাবেন। হ্যাঁ, এই সোর্স থেকে পিকে আপনি গেলে ফ্রি পিক থেকে ভেক্টর ফাইল পাবেন, আপনি ইলাস্ট্রেটরের জন্য ভেক্টর ফাইল পাবেন, বা হচ্ছে আর ট্রান্সপারেন্ট স্পেসিফিকলি ব্যাকগ্রাউন্ডের ফাইল পাবেন। আর স্পেসিফিক দরকার স্পেসিফিকলি নাই, পিএনজি, দেখেন পিএনজি এখান থেকে এক সোর্স বা চলে আসছে, যে পিএনজি উইং, ওয়েবসাইট। তারপর পিএনজি আইটেম, পিএনজি অল, নাইস পিএনজি, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইট জি, একসাথে অনেকগুলো ওয়েবসাইটে আছে তারপর ডেডিকেটেড পিএনজি পিএনজি। কি, ভেকটিজি, আইকন সেট, সো এগুলো যে কোনো একটা নিলেই হবে। ক্লিন পিএনজি, এটা কিন্তু মোটামুটি খারাপ না। আরেকটা বিষয় দেখা গেছে যে অনেক সময় আমি ভুলে, মানে অনেকবারই এরকম হয়ে গেছে যে আমি অনেকগুলা মুভ সেট আপ দিছি, আপনার পজিশন গুলা সেট আপ দিছি, এটা দেওয়ার পর আমি ভুলে অবজেক্টটার উপরে ডাবল ক্লিক করে ফেলছি। তখন দেখা গেছে যে শুধু সবকিছু সবকিছু চলে গিয়ে শুধু ওই অবজেক্টটাই শো করছে খালি। তো সেক্ষেত্রে আমি আনডু দিলেও সেটা কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে কি আচ্ছা, একটু সেক্ষেত্রে আপনি সহজে যেটা করতে পারেন, উইন্ডোতে গিয়ে ওয়ার্কস্পেস রিসেট, তাহলে আবার সবকিছু ডিফল্ট হয়ে যাবে, আগের মতো চলে আসবে। ঠিক আছে, ওয়ার্কস্পেসটা অথবা সরে আরেকটা গেছে। স্যার, অথবা মনে হয় আরেকটা কাজ করা যায় ওখানে স্যার, ওই যে আমাদের যে কম্পোজিশনটা থাকে, ওই কম্পোজিশনের ঠিক উপরেই দেখবেন যে তখন আলাদা একটা ট্যাব অ্যাড হয়ে যায়। আপনি যখন ডবল ক্লিক করেন তখন ওই কম্পোজিশনের পাশে আরেকটা ট্যাব অ্যাড হয়ে যায়, আপনি ওই ট্যাবটা ক্লিক করে দিলেই আপনি মূল কম্পোজিশনে চলে আসতে পারবেন। আর সেটা না, উনি যেটা বলছে ওটা আলাদা জিনিস, মানে যেই মানে স্পেসিফিক যে ইফেক্টের উপরে ক্লিক করে ওইটা বড় হয়ে যায়, ওইটা ছাড়া আর কিছু দেখা যায় না তখন, অর্থাৎ আপনার ইয়েটা প্রিসেটটা চেঞ্জ হয়ে যায় তখন আর কি। দেখেন এটা কিন্তু একদম কম পিএনজি আকারে সেভ হয়েছে, এটা আমি নিয়ে যাই, যে পিএনজি চলে আসছে। তো শুধু গুগল থেকে সরাসরি সার্চ করেন তাহলে এখানে অনেক রিসোর্স পাওয়া যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার এখন স্যার এরোপ্লেনে স্যার ডবল ক্লিক করেন যে স্যার একটু কষ্ট করবে। না, আচ্ছা এইটা তো স্যার, আলাদা আমরা লেয়ার ওপেন হবে, এখানে ট্যাব ওপেন হবে আলাদা, এই যে ডাবল ক্লিক করলে শুধু আহ, স্পেসিফিক আমার এটা আমার হবে। মনে হয় স্যার ওনার কি এই প্রবলেমটা কিনা সেটা। জি জি জি, আমার এই এটাই, প্রবলেমটাই হচ্ছিল। জি জি, ও আচ্ছা, মানে দেখা গেছে যে এটা চলে আসছে। ও, এটা হচ্ছে আপনি যদি আলাদা কম্পোনেন্টটাকে মানে শুধুমাত্র এইটাকেই এডিট করতে চান, কোনো ধরনের ভিতরগত ইন্টারনাল কোনো এডিট থাকে, সেক্ষেত্রে আপনাকে আইসোলেট মোডে একটা এডিট করার অপশন দিবে, এখানে এডিট করলে ওইটা আবার এখানে চলে আসবে। তো ওইটা আসলে ডাবল ক্লিক করলে চলে আসে, এখানে আলাদা একটা ট্যাব ওপেন হয় স্পেসিফিক, এখানে এটাই পাবেন, ওখানে অন্য কোনো কম্পোনেন্ট আসবে না, এগুলো পিছনে যা কিছু আছে কোনো কিছুই পাবেন না, শুধু এটা। তো স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন। স্যার আমার যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছিল আমি মানে দুইটা ই ডাউনলোড করছিলাম আর কি, দুইটা ইমেজ। হুম, দুইটা সেট আপ দিতে যায় আমি দুইটাই আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, সরি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যেমন ধরেন যে এই প্ল্যানটা নিছি বা একটা অন্য একটা অবজেক্ট নিছি, কিন্তু দেখা গেছে যে একটার উপর আরেকটা যখন সেট আপ দিতে গেছি তখন দেখা যাইতেছে যে মানে ই ব্যাকআপে মানে ব্যাক সাইডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি ফাইলের যে এই সাদা ইটা ওইটা কিন্তু যাইতেছে না স্যার, মানে ওইটা পেছনের ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে, জি জি স্যার। মানে আপনি যখন ডাউনলোড করছেন
ওইটা জি স্যার। আসলে কিছু কিছু ওয়েবসাইটে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্টটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাই ওটার সাথে অ্যাড হয়ে যায় আর কি, যদি র ফাইল ডাউনলোড না করেন ওইটা ওয়েবসাইট থেকে অফ করা থাকে। তো ওইটা সফটওয়্যার প্রবলেম না, আপনার ওই যে এলিমেন্টসটাকে ডাউনলোড করছেন সেই ফাইলটাতে প্রবলেম। আপনি এই এটা সাইটটা কি মানে ব্যবহার করেন, এইখান থেকে ক্লিন ক্লিন হবে না? পিএনজি থেকে ডাউনলোড করেন তাহলে একদম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ পেয়ে যাবেন। আচ্ছা, তো স্যার আরেকটা হচ্ছিল স্যার, গত ক্লাসটা আমরা যেটা মানে গুগল ড্রাইভ করছি, ওটা সাউন্ড কিন্তু স্যার একেবারেই কম ছিল, সাউন্ড ক্লাসে কম কিন্তু কম ছিল? ছিল না। জি স্যার, ভিডিওটা আমি একবার ডিলিট করে আবারও ডাউনলোড করছি, কিন্তু দুটাতেই সেম। আচ্ছা সমস্যা নেই, আপনারা তো ক্লাস করছেন, ভিডিওটা জাস্ট সাপোর্টের জন্য, এটা তেমন না যে আপনি ইউটিউবে আপলোড করবেন বা ঠিক অন্য ঠিক জায়গায় দিবেন। না, না না ওটা তো ডাউনলোড করবো না, এটা কিন্তু জাস্ট স্যার আমাদের সাপোর্টের জন্য, সাউন্ড কম থাকলে ওটা অতটা ইস্যু না। না তবে স্যার, এখন ঠিক একদম আছে মানে না? এখন কয়েক সাউন্ড জায়গাতে তো মনে একদমই হয় বোঝা যায়, বাড়াইছিলেন, সাউন্ড তো কম একদমই অনেক জায়গাতে একদমই বোঝা যায় না স্যার। আমি তো একদম বিগিনার, আমার কিন্তু এই সম্বন্ধে কোনো ধারণাই নেই স্যার। আমি গত ক্লাসটাই আমার প্রথম, আমি ভর্তি হয়েছিল তার আগের দিন মঙ্গলবারে, সাউন্ড ঠিক স্যার কি আছে। শনিবারে। হুম। আমি একদম হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা দেখেন তো এখন ক্লিন শুনতে পাচ্ছেন কিনা, আগে থেকে একটু বেটার কিনা? না স্যার, এইটার কথা বলতেছি না স্যার, আমি আমি বলতেছি হলো ইসের কথা, গত ক্লাসটা, আপনার আচ্ছা বুঝতে পারছি। রেকর্ডের হ্যালো, যে ভিডিওটা। আচ্ছা হ্যালো। আজকে ভিডিওটা দেখেন তো যে কোনো প্রবলেম হয় কিনা, আজকের ভিডিওটা কেমন হচ্ছে। যদি আগের মতোই হয় তাহলে দেখতে হবে আমাকে যে প্রবলেমটা কোথায়। হ্যাঁ বলেন, কে যেন কি বলতেছিলেন, বলেন। কই হ্যালো হ্যালো বললেন, কে বলেন, কোশ্চেনটা করে ফেলেন। হ্যাঁ স্যার, স্যার আমার একটা প্রবলেম হচ্ছিল, ওই যে আপনার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার সময় আপনার এই যে কিছুক্ষণ চলার পরে পরে ভিডিও আর মানে প্লে হয় না, ওটা মানে ডাউনলোড আপনার প্রপারলি হয় 35 না, আবার মিনিট ডাউনলোড করেন। আপনার ওই যে হয়তো বা ইন্টারনেট কানেকশন ডাউনলোড ছেড়ে করে দিছে দিলে বা দেখছি। কোনো একটা প্রবলেম হয়েছে, করাপ্ট হয়ে গেছে ভিডিওটা, আপনি আবার ডাউনলোড করেন নতুন করে। আচ্ছা আমাদের কি মানে ওই যে হোমওয়ার্ক গুলো যা আছে এগুলো কি স্যার গ্রুপে মানে দেওয়া লাগবে কিনা? হ্যাঁ আপনি ফার্স্ট ক্লাস করেন না ওরিয়েন্টেশন, জি এটা স্যার হচ্ছে করছি। গ্রুপে দিতে হবে। হ্যাঁ ম্যাক্সিমাম ফার্স্ট ক্লাস দিছে, করি না অনেকে স্যার, দেয় সেকেন্ড নাই। ক্লাস করি। লাস্ট 2 নাম্বার ক্লাস ক্লাসের থেকে শুরু করছি। অ্যাসাইনমেন্ট অনেকেই করছে, তবে সংখ্যায় খুবই কম, 12 থেকে 13 জন আর কি। স্যার আমি লাস্ট এটা স্যার ক্লাস গ্রুপে কি দেখা যাবে না? হ্যাঁ আপনারা অ্যাসাইনমেন্টটা করতে ঢুকলেই দেখতে পাবেন ওখানে অ্যাপ্রুভ করা আছে। স্যার স্যার লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্টটা যে করি নাই স্যার, এটা একসাথে এটার সাথে দিয়ে দিলে, দুইটা একসাথে দিলে হবে না? হ্যাঁ হবে, সমস্যা মানে নেই। নেক্সট ক্লাসের আগে দুইটা একসাথে দিয়ে দিলে হবে না? হবে, অসুবিধা নেই, হবে। স্যার আমি যে ভিডিওটা মানে 2টা ভিডিও আমি আপলোড দিছিলাম গ্রুপে, এগুলো শো করতেছেন। 2টা ভিডিও আপলোড দিছিলেন? জি আপলোড কি হয়েছিল? যদি আপলোড হয়ে থাকে তাহলে এটা অ্যাপ্রুভ হবে, আর যারা যারা করছে আমি সবার কারোটাই পেলাম না। আপনি একটু চেক করে দেখেন যে প্রপার ভাবে আপলোড হয়েছে কিনা গ্রুপে। যে গ্রুপে স্যার আমাদেরকে ইয়া দেন, গ্রুপ মিটার যে লিংকটা দেন ওই গ্রুপেই তো। হ্যাঁ ওই গ্রুপে। স্যার আমাদের মনে হয় স্যার একটা আমি তো আগেও কোর্স করছিলাম, দুইটা কোর্স করছিলাম, আমাদের মনে হয় একটা মেসেঞ্জার গ্রুপ হলে কমিউনিকেশনটা মানে আরো স্মুথলি করা যেত আর কি। আচ্ছা আমি অফিসে আবার কথা বলবো, মেসেঞ্জার গ্রুপ বা এই গ্রুপগুলো যিনি মেনটেন করে উনি একটু বাইরে ছিল, তো ওনার সাথে কথা বলতে পারি নাই লাস্ট ক্লাসে। আচ্ছা ঠিক আছে আগামী স্যার। ক্লাসের আগে কথা বলে নেব, সমস্যা নেই। জি স্যার। ভাইয়া আমার একটা ই ছিল জি জি বলেন। যে আমরা যে ভিডিও এডিটিং এর জন্য যে আফটার এফেক্ট ইউজ করেছি, ওইটাই এই আফটার এফেক্ট তাই না? জি জি জি। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার লেয়ার প্যানেলে হচ্ছে ডিজিট গুলো আসে না, ওই যে বাড়ানো কমানোর যে ডিজিট গুলো, সেই ডিজিট গুলো আসে না। আচ্ছা আপনি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করেন। কিন্তু শেয়ার